রবিবাসরীয় প্রচার জমজমাট, তবে হাওড়ার শ্যামপুরে হিরণের প্রচারে উত্তেজনা। বিজেপি প্রার্থীর বাইক মিছিল আটকালো পুলিশ। অনুমতি ছাড়াই বাইক মিছিল করার অভিযোগ। দীর্ঘক্ষণ রাস্তায় গাড়িতেই হিরণ চট্টোপাধ্যায়। হাওড়ার শ্যামপুরে হিরণের প্রচারে উত্তেজনার ছবি। বিজেপি প্রার্থীর বাইক মিছিল আটকালো পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তু। সন্তু, এই উত্তেজনা কখন সৃষ্টি হয় এবং এখন কি পরিস্থিতি? দেখো, শ্যামপুর বিধানসভায় কিন্তু প্রথম প্রচার শুরু করলেন কাজে নাউলের একটি কালী মন্দিরে দিয়ে, তারপরে কিন্তু তার শ্যামপুরে যে শীতলা মন্দির আছে সেখানে কিন্তু পুজো দিয়ে যাওয়ার কথা। তার মাঝে কিন্তু শ্যামপুরের যে হাওড়া এলাকা, সেই হাওড়া এলাকাতে কিন্তু তার গাড়ি বা বাইক মিছিল আটকায়। সেটা পুলিশের দাবি যে কোনো অনুমতি ছাড়াই কিন্তু এই বাইক মিছিল করা হচ্ছিল। যদিও এই নিয়ে যখন আমরা শ্যামপুরের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের সাথে কথা বলি, তিনি জানান যে এখানে পুরো বিজেপির পতাকা ছাড়াই কিন্তু উৎসাহী কর্মীরা তারা বাইক নিয়ে এসেছিলেন। তার এখানে কোনো ব্যাপার নেই, তিনি মাত্র আজকে প্রচার করেননি, তিনি পুজো দিতে যাচ্ছেন মন্দিরে। তার সত্ত্বেও কিন্তু পুলিশ তার গাড়ি আটকেছে এবং দীর্ঘক্ষণ কিন্তু রাস্তার মাঝেই কিন্তু হিরণ চট্টোপাধ্যায় বসেছিলেন। তারপর কিছুক্ষণ পর পুলিশের সাথে কথাবার্তা বলার পরে এই মুহূর্তে তার গাড়ি ছেড়ে দিয়েছে। তিনি শ্যামপুরে শীতলা মন্দিরের উদ্দেশ্যে গিয়েছেন। বেশ, ধন্যবাদ। ছাব্বিশের ভোট যুদ্ধের লড়াই, বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র ভবানীপুর। আজ ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে আজ তৃণমূল নেত্রীর প্রথম কর্মী সভা রয়েছে। আজ সন্ধে চেতলার অহিন্দ্র মঞ্চে কর্মী সভা করবেন তিনি এবং ভবানীপুরের টিএমসি কাউন্সিলর ও নেতাদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবির, এবারের নির্বাচনে একেবারে ভরকেন্দ্র হচ্ছে ভবানীপুর এবং সেখানেই আজকে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। আজ কি ভোকাল টনিক দিতে পারেন তিনি? প্রথমে তোমাকে জানাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আজকের এই নির্বাচনী কর্মী সভাতে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও। ফলে দুজনেই দলের দুই শীর্ষ নেতৃত্ব ভবানীপুর নিয়ে দলের যারা কাউন্সিলর রয়েছেন তাদেরকে নির্বাচনের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে, তারা যারা বুথ লেভেলের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে সম্পূর্ণভাবে যে বার্তা তাদের তরফ থেকে দেবেন। 2021-এ গোটা রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূল কংগ্রেসের যে ট্যাগলাইন তৈরি হয়েছিল সেখানে উল্লেখিত ছিল হচ্ছে বাংলা নিজের মেয়েকেই চায়, এবং সেই ট্যাগলাইনের ওপর ভরসা করে থিম সং বিভিন্ন জায়গাতে যে প্রচার সেটা গোটাটা পরিকল্পনা করে এগোয় হচ্ছে তৃণমূল। 2026-এর বিধানসভা নির্বাচনের মুখে অন্তত ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জন্য সেই ঘরের মেয়ে স্লোগানকে কার্যত অন্য মোড়কে এনে হাজির করেছে তারা, এবং সেখানে তারা উল্লেখ করেছে যে স্লোগান, সেখানে তারা বলছেন যে উন্নয়ন ঘরে ঘরে, ভবানীপুরের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তাকেই তারা দিয়ে রাখার চেষ্টা করেছেন, এবং তা নিয়ে দেওয়াল লিখন, পোস্টার, ব্যানার ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে এবং ভবানীপুর জুড়ে তা নিয়ে জোর কদমে প্রচারও চলছে। গত বৃহস্পতিবার দিনকে সুব্রত বক্সির যে অফিস, সেই অফিসে যখন বৈঠক হয় সেই বৈঠকে একদম নির্ধারিত করে দেওয়া হয়েছিল যে কাউন্সিলররা কি করবেন প্রচারে, BLA 2 যারা রয়েছেন তাদেরকে কি গুরুত্ব নিতে হবে, বুথের যারা রয়েছেন তাদেরকে কি গুরুত্ব দিয়ে তাদেরকে চলতে হবে। আজকে কার্যত দুজনেই পেপ টক দেবেন, এবং যেহেতু তারা দুজনেই প্রচারে বেরিয়ে পড়ছেন, গোটা রাজ্য জুড়ে তারা প্রচারে ব্যস্ত থাকবেন। ফলে এই নির্দিষ্ট বিধানসভা, যদিও এটা তাদের হোম টার্ফ, এটা তাদের নিজেদের ঘরের মাঠ, সেই ঘরের মাঠে কি করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার ক্ষেত্রে সময় দেবেন হচ্ছে দলের নেতা কর্মীরা। দ্বিতীয়ত হচ্ছে, যদি বেশ কতগুলো নির্বাচন, বিধানসভা হোক, লোকসভা হোক, পুরসভা হোক, ভবানীপুরের উপনির্বাচন লক্ষ্য করা যায়, তাহলে দেখতে পাওয়া যাবে যে বহুদলের যারা ভোটাররা রয়েছেন তাদের ভোটদানের হার অনেকটা কম, অনেকে আসতে চান না। কিন্তু এবারে নির্বাচনে যেহেতু এখনো পর্যন্ত ওই নির্দিষ্ট বিধানসভাতে প্রচুর মানুষের নাম বাদ গিয়েছে, ফলে এই বহুতলের ভোটারদেরকে নিয়ে আসা, তারা যাতে ভোটের লাইনে আসতে পারেন এবং কেন তাদের ভোট প্রয়োজন, তাদের জন্য কি কাজ করা হয়েছে, সেই বার্তাও পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে সব মিলিয়ে একেবারে বুথ লেভেলের যারা কর্মী, যারা মূলত একদম মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে প্রচার করবেন, তাদের কি ভূমিকা পালন এবং কিভাবে তারা এই প্রচার পর্বকে এগিয়ে নিয়ে যাবেন, সেটাকেই মূলত পেপটকের আকারে আজকে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই রাখতে চলেছেন এই ভবানীপুরের কর্মী সভা থেকে। বেশ, নজর থাক। ধন্যবাদ আবির। বৃহস্পতিবারের পর শনিবার ভবানীপুরে প্রচারে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পুজো দিলেন কালীঘাট মন্দিরে, তারপর জনসংযোগ।
মানুষ পরিবর্তনের পক্ষে, প্রত্যাবর্তনের পক্ষে নয়। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এই ভবানীপুরে এবার বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারের পর শনিবার ফের প্রচারের ময়দানে। এদিন কালীঘাট মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। আজ শনিবার মা কালীকে প্রণাম করে রাজ্যের মঙ্গল কামনা করলাম এবং ভবানীপুর কেন্দ্রে মায়ের আশীর্বাদ যেন আমি পাই। কালীঘাট মন্দিরের কাছেই নকুলেশ্বর মন্দির এবং জগন্নাথ মন্দির, এই দুই মন্দিরেই পুজো দেন বিজেপি প্রার্থী। এরপরেই শুরু জনসংযোগ। বিজেপির প্রবীণ নেতাকর্মীদের বাড়ি যান, কথা বলেন। কর্নেল সব্যসাচী বাগচির বাড়িতেও যান। এরা এখানে জনসংঘের সময় থেকে অনেকেই ভারতীয় জনতা পার্টি, এদের আশীর্বাদ ছাড়া এই যে মিশন সম্পূর্ণ হতে পারে না। 8 জন বিশিষ্ট কার্যকর্তার বা আমাদের অভিভাবক সমনেতৃত্বের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করেছি। প্রথমে শাহরজির বাড়িতে গেছি, তারপরে নারায়ণজি জৈনজির বাড়িতে গেছি, এখন ওমপ্রকাশ মিশ্রজির কাছে আশীর্বাদ নিলাম। কাকদ্বীপ থেকে কোচবিহার, দার্জিলিং থেকে দীঘা বর্ণময় করে তুলুন এবারে রামনবমীকে। ভবানীপুরে জনসংযোগ। এই সময় সুর চড়ান এক ব্যক্তি। দিদি আমাদের সবকিছু, আপদ বিপদ সবকিছু দিদি। এর জবাবও দেন শুভেন্দু অধিকারী। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশ, সবাই সবার মত প্রকাশ করতে পারে। ভবানীপুরে যদুবাবুর বাজারে ভোলানন্দ আশ্রম। জনসংযোগ সেরে আশ্রমে যান শুভেন্দু অধিকারী, কথা বলেন সাধু সন্তদের সঙ্গে। নিউজ 18 বাংলা। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই প্রচার চলছে জমজমাট, আর এবার প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার থেকে জেলায় জেলায় নির্বাচনী প্রচারে তৃণমূল নেত্রী। ঠিক কিরকম কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, দেখো, বুধবার থেকেই জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনটাই তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। বুধবার থেকেই নির্বাচনী প্রচার শুরু করা হবে এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গের নকশালবাড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি এবং ময়নাগুড়ি এই 3 বিধানসভা কেন্দ্রে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বুধবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্বাচনী প্রচার শুরু করছেন তা উত্তরবঙ্গের 3 বিধানসভা থেকে। প্রথমত হচ্ছে নকশালবাড়ি, দ্বিতীয়ত ডাবগ্রাম, ফুলবাড়ি এবং তৃতীয়ত ময়নাগুড়ি। বুধবার এই 3 বিধানসভা কেন্দ্রে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার জন্য মঙ্গলবার দুপুরের পরেই উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। বৃহস্পতিবার তিনি দক্ষিণবঙ্গে চলে আসবেন এবং যেটা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ও দুবরাজপুর এই 2 বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে বুধবার এবং বৃহস্পতিবার মিলিয়ে মোট 5টি নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনটাই তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই 2 দিনের সূচি চূড়ান্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। ফলত বুধবার থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী সভা শুরু করছেন এবং বুধবার থেকে উত্তরবঙ্গ দিয়ে তার নির্বাচনী সভা শুরু করলেও তিনি বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে চলে আসছেন এবং বুধবার রাতেই তিনি দুর্গাপুর চলে আসবেন। এসে বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ও দুবরাজপুর এই 2 বিধানসভা কেন্দ্রে তার নির্বাচনী সভা করবেন। মঙ্গলবার তিনি কলকাতা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন, তেমনটাই তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। বলে সুদর্শন নিয়ে সামনে এসে ধর্ম প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন আর যুধিষ্ঠির ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছেন। ভগবান রামচন্দ্র তিনি ধনুক ধরেছিলেন এখানে রামরাজ্য প্রতিষ্ঠার জন্য, ন্যায়ের ধর্মের প্রতিষ্ঠার জন্য নিজের হাতে সমস্ত অসুরদের বধ করেছিলেন আর রামরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বলে আছি, এখন আমরা আছি।
রাম রাজ্য বিশ্বের মধ্যে এখন উদাহরণ, সেরকম সুখ শান্তি সমৃদ্ধি কেউ দিতে পারেনি। আজকে বিশ্ব জুড়ে আবার সেই আসরিক শক্তির প্রাদুর্ভাব, সেই অস্ত্রের ধ্বনি, বোমের আওয়াজ, বন্দুকের আওয়াজ, মিসাইলের আওয়াজ শুনতে পাচ্ছি আমরা। চারদিকে মৃত্যুর হাহাকার, শিশুদেরকে, মহিলাদেরকেও ছাড়া হচ্ছে না, স্কুলে বোম মারা হচ্ছে, হাজার হাজার শিশু মারা যাচ্ছেন। এই দৈবী শক্তির দ্বারা এই আসরিক শক্তিকে আবার পরাজিত করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে ভারতবর্ষ। সেই জন্য আমরাও লড়াই করছি। আমাদের সমস্ত মহাপুরুষরা, পরমপুরুষরা এই কথাই বলে গেছেন যে নিজেকে আগে ধার্মিক হতে হবে, তপস্বী হতে হবে, শস্ত্র রাখতে হবে, শস্ত্র ধরতে হবে, শক্তিশালী হতে হবে। আর আমাদের সন্তানদের আগামী পৃথিবীতে সম্মানের সঙ্গে বাঁচার জন্য তাদেরকে শক্তিশালী করে ধার্মিক করতে হবে। আজ এখানে গুরুদেবের সামনে দীক্ষার ব্যবস্থা ছিল, দীক্ষা হয়ে গেছে। এখানে বহু মানুষ এসে সনাতন ধর্মের অনুসারীরা প্রভুর সামনে, ঠাকুরের সামনে দীক্ষা নিয়েছেন, নিজের জীবনে হিন্দুত্বকে প্রতিষ্ঠিত করার জন্য, ধার্মিক হওয়ার জন্য সংকল্প নিয়েছেন। আমরা যারা হিন্দু সমাজে জন্মেছি, এটা ভগবানের আশীর্বাদ, পূর্বপুরুষের তপস্যার ফলে হয়েছে। দুর্লভম ভারতে জন্ম মনুষ্যতত্ত্ব দুর্লভম। এই ভারতবর্ষের ভূমিতে জন্মগ্রহণ করাটা খুবই দুর্লভ, আর মানুষ হওয়া তো আরো দুর্লভ। সেই মানুষ যদি আমরা জন্মগ্রহণ করেছি, সেটা মানুষের কাজ করতে হবে, ধর্ম রক্ষা, ধর্ম প্রতিষ্ঠা করতে হবে, নাহলে নরকবাস হবে। 64,000 জনি ঘুরে আবার পশু পাখি কীট পতঙ্গ হয়ে আবার কবে মানুষ হবো জানি না। সেই মনুষ্য জীবনের সর্বোচ্চতা, ভগবত প্রাপ্তি, জীবনের মুক্তি দেওয়ার চেষ্টা করতে হবে। নিজের ছেলেমেয়েদের মধ্যে সেই সংস্কার দিতে হবে, তারা যেন পশুত্বের থেকে মনুষ্যত্বের দিকে আসে। হিন্দুত্বই শিখিয়েছে মানুষকে পশুত্বের থেকে আর ব্রহ্মত্বের দিকে, দেবত্বের দিকে যেতে। তাই আমাদের ধর্মের ষোড়শ সংস্কারের কথা বলা হয়েছে। সংস্কারের দ্বারাই আমাদের আত্মার পরিশুদ্ধি হয়, শরীরের পরিশুদ্ধি হয়। আমরা দেবত্ব থেকে ব্রহ্মত্বের দিকে যেতে থাকি, পশুত্ব থেকে দেবত্বের দিকে যেতে থাকি। সেই সংস্কার হচ্ছে দীক্ষা গ্রহণ, তপস্যার দ্বারা, পুজো পাঠ, যাগযজ্ঞ, উপবাসের দ্বারা মনের শরীরের শুদ্ধি হয়। আর এই রাস্তা দেখান আমাদের পূজ্যপাত সন্ন্যাসী মহারাজা, তাদের আশীর্বাদে আমাদের জীবনের পরিবর্তন হোক, এই দেশ সুরক্ষিত হোক, ধর্ম সুরক্ষিত হোক, এই আশা করে আমাদের সবাইকে আমার নতমস্তকে প্রণাম জানিয়ে শেষ করছি। আগামীকাল নতুন ভোটার তালিকা, আগামীকাল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। আগামী সপ্তাহে 2টি সাপ্লিমেন্টারি তালিকা কমিশনের, সোমবার ও শুক্রবার তালিকা প্রকাশ কমিশনের। এখনো পর্যন্ত 40,000 বুথের অ্যাডজুডিকেশন নিষ্পত্তি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, শুক্রবার প্রকাশ হয়নি ভোটার লিস্ট এবং আগামীকালই ভোটার লিস্ট প্রকাশ করা হবে। কখন এই ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন? দেখো, যেটা কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামীকাল সাপ্লিমেন্টারি তালিকা প্রথম দফার প্রকাশ হতে সন্ধ্যে 7টা হয়ে যাবে, তেমনটাই কমিশনের তরফে জানানো হচ্ছে। এবং সেই তালিকা 7টার পর প্রকাশ করার পর বিভিন্ন জেলা শাসকদের পাঠিয়ে দেওয়া হবে ছাপানোর জন্য, এবং তারপর জেলা শাসকরা বুথে বুথে সেই লিস্ট টাঙিয়ে দেবে। এই যে প্রথম দফার যে সাপ্লিমেন্টারি তালিকা, সেখানে যেটা কমিশন সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে জুডিশিয়াল অফিসাররা এখনো পর্যন্ত যে 27 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি করেছেন, সেই সংখ্যক অভিযোগের নিষ্পত্তির তালিকা সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রথম দফায় প্রকাশ করা হবে আগামীকাল সন্ধ্যে 7টার পর, এবং তারপর ফের শুক্রবার তালিকা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের তরফে দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি তালিকা, এবং তারপর থেকে প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং এই যে প্রথম দফার যে সাপ্লিমেন্টারি তালিকা আগামীকাল সন্ধ্যে 7টার পর প্রকাশ করা হবে, সেই সাপ্লিমেন্টারি তালিকায় 2টি কলাম থাকবে, একটি অ্যাডিশন, একটি ডিলিশন। এবং সেক্ষেত্রে তার পরবর্তীতে যারা ডিলিশন ক্যাটাগরিতে থাকবেন বা অ্যাডিশন ক্যাটাগরিতে থাকবেন, উভয়রাই ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। যদি তারা মনে করেন যে ভোটার তালিকা, যারা ডিলিশন ক্যাটাগরিতে থাকবেন তারা যদি মনে করেন ভোটার তালিকা অন্তর্ভুক্তি তারা হতে চান, তাহলে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। বা যারা অ্যাডিশন ক্যাটাগরিতে আছেন, মনে করছেন যে তারা অ্যাডিশন ক্যাটাগরিতে থাকার যোগ্য নয়, তাহলে তারা ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল গঠন করেছে, 19 জন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠন হয়েছে। সেই ট্রাইব্যুনালের কাজ খুব তাড়াতাড়ি শুরু করা হবে বলেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। ধন্যবাদ সোমরাজ। 60 লক্ষ বিচারাধীনের মধ্যে প্রায় 27 লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে। তবে কাদের নাম থাকছে আর কাদের নাম বাদ যাচ্ছে তার রেজাল্ট আউট সোমবার। 28শে ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, আর 20শে মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি।
23শে মার্চ অর্থাৎ সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার কথা। এরপর থেকে প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করবে কমিশন। 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় বিচারাধীনের সংখ্যা 60,06,675। শুক্রবার পর্যন্ত 27,23,000 নামের নিষ্পত্তি হয়ে গেছে। এর ভিত্তিতে সোমবার তালিকা প্রকাশ হওয়ার কথা। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। যাদের নাম বাদ যাবে তারা আবেদন জানাতে পারবেন ট্রাইব্যুনালে। সুপ্রিম কোর্টের নির্দেশে 23 জেলার জন্য প্রাক্তন বিচারকদের নেতৃত্বে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সাপ্লিমেন্টারি লিস্ট তো যখন আমরা পাবো আমরা পাবলিশ করে দেবো। ট্রাইব্যুনাল এখন যে আছে জাজ সিলেকশন হয়েছে, ওটা নোটিফিকেশন হয়ে গেছে। এরপরে জায়গা করতে হবে, এর জায়গায় পরিকাঠামো করতে হবে, কোর্ট লিখেছে, যখনই তৈরি হবে আমরা লেগে আছি যত তাড়াতাড়ি এদেরকে কার্যকারী করতে পারবো। গত 24শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নজিরবিহীন, তাই নজিরবিহীন পদক্ষেপ। এরপরই সুপ্রিম নির্দেশে বাংলার এসআইআর এর কাজ খতিয়ে দেখছে বিচার বিভাগ। গত 10ই মার্চ ফের নজিরবিহীন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন হবে। এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর যাদের নাম বাদ যাবে তারা এই ট্রাইব্যুনালগুলিতে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানো যাবে অনলাইনে, জেলা শাসক অথবা মহকুমা শাসকের অফিসে গিয়ে। এখানেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যাদের নাম বাদ পড়তে পারে তাদের ভোটের ভবিষ্যৎ কি? ট্রাইব্যুনালের বিচারে কেউ যোগ্য প্রমাণিত হলে তিনি কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন? ভোটার তালিকায় নাম তোলার যথেষ্ট সময় মিলবে তো? অবশেষে নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চলেছে সোমবার বিকেলে। পাশাপাশি তালিকা প্রকাশের আগেই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি করে দিল ট্রাইব্যুনালও। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। অনুপ্রবেশকারী ভুয়ো ভোটারদের নাম তালিকায় থাকবে না, ফের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। এদিকে ফিরহাদ হাকিম তিনি বলছেন যে এসআইআর এ বেছে বেছে টার্গেট করা হচ্ছে, ভারতীয়দের নাম বাদ যেন না যায়। মন্তব্য ফিরহাদ হাকিমের। আপনি যদি মনে করেন ইনজাস্টিস হয়েছে, আপনি আপিলে যাবেন। তার জন্য কত সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টরা রেসপেক্টেড এক্স জাজেসদের দিয়ে সুন্দর ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে, ডিস্ট্রিবিউশন অফ দি এরিয়া ভাগ করে দিয়েছেন। কিন্তু কান খুলে শুনে রাখুন, মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক এবং অভারতীয় বাংলাদেশি মুসলিম তার নাম থাকবে না। যেখানে খুশি যেতে পারেন। ভারতীয়দের যেভাবে হ্যারাস করা হচ্ছে যাতে না করা হয়, যে অন্তত বিচারের এর বাণী যেন নীরবে নিভৃতে না কাঁধে, যাতে বিচার পায় সব ভারতীয় যে আমি ভারতীয়, আমার কাছে ভোট অধিকার আছে, এটা আমার সংবিধান আমায় দিয়েছে। এক শ্রেণীর মানুষ, এক ধর্মের মানুষ, এক বর্মের মানুষ তার নাম কেটে দেওয়া হবে, এটা সংবিধান অ্যালাউ করে না।